হাই এভরিওয়ান। তাহলে আগের ক্লাসে আমরা ওই হাইড্রোজেনের যে হ্যালাইডগুলো আছে তাদের ভৌত ধর্ম সম্বন্ধে দেখেছিলাম। তো আজকে দেখব যে এই হাইড্রোজেন যে হ্যালাইডগুলো আছে তারা বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট কী হয়। তাহলে ওই যে হাইড্রোজেনের হ্যালাইডগুলো ধরো HF, HCl, HBr, HI, তো এইগুলোর মধ্যে এই যে HFটা এই কী করে হাইড্রোজেন বন্ডিং করে, আর এইগুলোর ক্ষেত্রে তোমার কি দেখা যাবে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বা ভ্যান ডার ওয়াল ফোর্স। ঠিক আছে, তাহলে ভ্যান ডার ওয়াল ফোর্সটা কী হয়, যত আকার বাড়ে তোর ফোর্সটা বাড়তে থাকে। তাহলে এই দুটো কম্বাইন্ড ইফেক্টের ফলে তুমি যখন মেল্টিং পয়েন্টটা দেখবে বা গলনাঙ্ক দেখবে তখন কি হয়, তখন HIটা সবচেয়ে বেশি হয়, তারপরে HF, তারপরে HBr, তারপরে HCl। বোঝা গেল? তাহলে জেনারেলি কী হওয়ার কথা, HI, তারপরে HBr, তারপরে HCl, তারপরে HF, এটা হওয়ার কথা। কিন্তু ওই হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য এই HFটা HI আর HBরের মাঝে ঢুকে যাবে। এটা হচ্ছে ফার্স্ট কেস। তারপরে বয়লিং পয়েন্ট। তাহলে বয়লিং পয়েন্টের ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেন বন্ডিংটা বেশি ইফেক্টিভ থাকার জন্য HF সবচেয়ে বেশি হয়ে যায়, তারপরে যেরকম হয় HI, HBr, HCl। তাহলে HFটা সবচেয়ে কম হওয়ার কথা ছিল, কিন্তু হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য বয়লিং পয়েন্টের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে। বোঝা গেল? এটা তোমাদের নোটসে খুব সম্ভবত দেখবে জেনারেল ট্রেন্ড করা আছে, মানে হাইড্রোজেন বন্ডিংটা হয়তো বেশি প্রায়োরিটি দিয়ে করে ওই HIটাকে পরে লিখিয়ে দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, তো ওটা একটু কারেকশন করে নেবে নোটসে। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল ট্রেন্ড। আচ্ছা, এরপরে দ্বিমেরু ভ্রামক। তাহলে এই দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে কি দেখা যায়, তো আমরা জানি যে দুটো বন্ধনের মধ্যে বা দুটো অণুর মধ্যে বা দুটো পরমাণুর মধ্যে একটা ডিস্টেন্স থাকে যেটাকে আমরা ডি দিয়ে বলি, আর এদের মধ্যে চার্জ সেপারেশন ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস এটাকে লিখি। তাহলে মিউ সমান আমরা লিখি যে E ইন্টু ডি, চার্জ ইন্টু ডিস্টেন্স। তাহলে এইগুলোর ক্ষেত্রে এই চার্জটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ডিস্টেন্সের চেয়ে। তাহলে HFের ক্ষেত্রে ওই ফ্লুইনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি হওয়ার জন্য ওই ডেল্টা মাইনাস বা ডেল্টা প্লাসের মানটা সবচেয়ে বেশি হবে। তাহলে ওই মানটা যদি বেশি হয়, মিউয়ের মানটা বেশি হবে। বোঝা গেল? তাহলে যখন আমরা এই হাইড্রোজেন হ্যালাইডগুলো দেখছি তখন ওখানে প্রায়োরিটি কাকে দিচ্ছি, চার্জটাকে, ডিস্টেন্সটাকে নয়। তাহলে HFের ক্ষেত্রে কি বললাম, যে ফ্লোরিনটা বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ওই যে ডেল্টা মাইনাস বা ডেল্টা প্লাস এর মানটা বেশি হবে। তাহলে E এর মানটা যদি বেশি হয়, মিউয়ের মানটা কী হবে, বেশি হবে। তাহলে এই জন্য HF সবচেয়ে বেশি হয়, তারপরে HCl, তারপরে HBr, তারপরে HI। এটা হচ্ছে ট্রেন্ড। বোঝা গেল? এরপরে আয়নীয় চরিত্র। তাহলে আয়নীয় চরিত্রের ক্ষেত্রেও সেম কেস, যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা বেশি হয় আয়নীয় চরিত্রটা বাড়ে। তাহলে ফ্লুরিন যেহেতু সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে হাইড্রোজেনের সাথেও ডিফারেন্সটা সবচেয়ে বেশি হবে। তার জন্য HFের আয়নীয় চরিত্র সবচেয়ে বেশি, তারপরে HCl, তারপরে HBr, তারপরে HI। হয়েছে? এবারে বন্ধন দৈর্ঘ্য। তাহলে বন্ধন দৈর্ঘ্য, হাইড্রোজেনটা ফিক্স, তাহলে আয়ের আকার সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় হলে বন্ধন দৈর্ঘ্যটা বেশি হবে। তাহলে HI সবচেয়ে বেশি, তারপরে HBr, তারপরে HCl, তারপরে HF। এরপরে তাপীয় স্থায়িত্ব। যদি বন্ধন দৈর্ঘ্যটা বড় হয় তাহলে একটু হিট দিলে এই বন্ধনটা ভেঙে যাবে, তাহলে তাপীয় স্থায়িত্ব কমে যাবে। তাহলে HFের ক্ষেত্রে তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি, তারপরে HCl, তারপরে HBr, তারপরে HI। আম্লিক ক্ষমতা। তাহলে HI এর বন্ধন দৈর্ঘ্যটা বেশি হয়, তাহলে বন্ধন দৈর্ঘ্য বেশি হলে বন্ডটা ইজিলি ভেঙে যাবে, মানে H প্লাসটা ইজিলি বেরিয়ে যাবে, তাহলে আম্লিক ধর্মটাও বেশি হবে। তাহলে HI সবচেয়ে বেশি, তারপরে HBr, তারপরে HCl, তারপরে HF। বিজারণ ক্ষমতা। তাহলে বিজারণ ক্ষমতা এখানে হাইড্রোজেনের রেসপেক্টেই দেখব, যে যত সহজে হাইড্রোজেন গিফট করতে পারবে বা দিতে পারবে সেই ক্ষেত্রে তার বিজারণ ক্ষমতাটা বেশি হবে। তাহলে HI এর বন্ধন দৈর্ঘ্যটা বেশি, তাহলে বন্ধন দৈর্ঘ্য যদি বেশি হয় ইজিলি ওখানে হাইড্রোজেন ডোনেট করতে পারবে, মানে বিজারণ ক্ষমতাটা বেশি হবে। বোঝা গেল? এরপরে অক্সিজেনের সাথে বিক্রিয়া। তাহলে এই যে হ্যালোজেনগুলো আছে এরা অক্সিজেনের সাথে বিভিন্ন রকমভাবে বিক্রিয়া করতে পারে, তার ফলে বিভিন্ন রকমের জারণ স্তরেরা দেখাতে পারে। হয়েছে? তাহলে এবার কী হবে, মনে রাখবে যে কোন হ্যালোজেনটা কীরকম জারণ স্তর দেখায়। তাহলে মনে রাখবে যে ফ্লুরিন সবসময় -1 জারণ স্তর দেখায়, আর অন্য কোনো জারণ স্তরও কিন্তু দেখায় না। ঠিক আছে? ওকে, তাহলে এখানে উদাহরণ হিসেবে দেখা আছে, দেখবে যে OF2। ঠিক আছে, তাহলে অক্সিজেনটা কী হবে, +2, আর দুটো ফ্লুরিন -1, O2F2। তাহলে এরকম লিখতে পারো O2F2 গঠনটা। তাহলে F হচ্ছে -1, অক্সিজেন +1। বোঝা গেল?
তার ফ্লোরিনটা এইভাবে -1 দেখাতে পারে। আচ্ছা, আয়োডিনটা মনে রাখবে যে আয়োডিন +4 আর +5 এই দুটো দেখায়। তাহলে ফ্লোরিন শুধুমাত্র -1, আয়োডিন +4 +5। তাহলে +4 +5 কী করে দেখাবে? I2O4, তাহলে এখানে আয়োডিনটা +4, I2O5 আয়োডিনটা +5 এভাবে দেখাবে। আচ্ছা, ক্লোরিন এ হচ্ছে 4টা জারণ স্তর দেখায়, ব্রোমিন এ হচ্ছে 3টে জারণ স্তর দেখায়। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আয়োডিন দুটো দেখায়, ফ্লোরিন হচ্ছে একটা, আয়োডিন হচ্ছে দুটো। ফ্লোরিন কি দেখায়? -1, আয়োডিন +4 +5, ক্লোরিন দেখায় 4টা, ব্রোমিন দেখায় 3টা। হয়েছে? ব্রোমিন 3টা কী কী দেখায়? +1 +4 +6, ক্লোরিন +1 +4 +6 +7টা এক্সট্রা। হয়েছে? তাহলে -1 শুধুমাত্র ফ্লোরিন, +7 শুধুমাত্র ক্লোরিন, +1 +4 +6 ক্লোরিন ব্রোমিন দুজনই দেখায়, আর +4 +5 এটা শুধুমাত্র আয়োডিন দেখায়। তাহলে এইভাবে মনে রাখবে, তাহলেই হচ্ছে। আর ওখানে উদাহরণগুলো বিভিন্ন লেখা আছে, দেখবে অক্সিডেশন স্টেটটা ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? ওকে, এরপরে এই যে বিভিন্ন ধরনের অক্সাইডগুলো দেখলাম, এদের গঠন কীরকম হবে। তাহলে প্রথমেই দেখলাম যে OF2 মানে অক্সিজেন ডাইফ্লোরাইড, একটা অক্সিজেন দুটো ফ্লোরিন, তাহলে অক্সিজেন ডাই ফ্লোরাইড। তাহলে OF2 এটা গঠন কার মতো হতে পারে? জলের মতো। তাহলে হাইড্রোজেনের জায়গায় দুটো ফ্লোরিন আছে, তাহলে কীরকম হবে? কৌণিক। হয়েছে? আচ্ছা, O2F2, তাহলে O2F2 এটা আমি কি বলতে পারি? এর গঠনটা হবে H2O2-র মতো, বুক লাইক স্ট্রাকচার। তাহলে FOOF, তাহলে ফ্লোরিনে 3টে লোন পেয়ার, অক্সিজেনে 2টো লোন পেয়ার। আচ্ছা, এরপরে এদের প্রিপারেশন করবে কী করে? যদিও প্রিপারেশনগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। তাহলে যখন তুমি ফ্লোরিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবে 2% দ্রবণের, তখন তোমার তাহলে Na আর ফ্লোরিন থাকার জন্য সোডিয়াম ফ্লোরাইড, জল কমপ্লিমেন্টারি, তার সাথে ফ্লোরিন, ব্যাস। আচ্ছা, যদি ফ্লোরিনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাও, যেখানে আমরা নিঃশব্দ তড়িৎক্ষরণ বলছি, কম চাপে বিক্রিয়াটা করানো হয়, তখন কি উৎপন্ন হবে? O2F2, ব্যাস, বিক্রিয়া কমপ্লিট। হয়েছে? ওকে, তাহলে এই যে অক্সিজেন ডাইফ্লোরাইড আর অক্সিজেন ডাইফ্লোরাইড, এই দুটোর ব্যবহার কি? এরা জারক দ্রব্য হিসাবে ব্যবহার করতে পারো, মানে অন্যকে জারিত করবে আর নিজে বিজারিত হবে, ঠিক আছে? আচ্ছা, ফ্লোরিনেটিং বিকারক হিসাবে ব্যবহার করতে পারো, মানে ফ্লোরিন ইনসার্ট করার জন্য ব্যবহার করতে পারো। তাহলে এর একটা উদাহরণ হিসাবে তুমি বলতে পারো যে যখন তুমি প্লুটোনিয়ামকে O2F2 মানে ডাইঅক্সিজেন ডাইফ্লোরাইডের সাথে বিক্রিয়া করাবে, তখন কি উৎপন্ন হয়? PuF6, প্লুটোনিয়াম হেক্সাফ্লোরাইড, তার সাথে অক্সিজেন গ্যাস। তাহলে ফ্লোরিনেটিং বিকারক হিসাবে কাজ করলো, বা ফ্লোরিন ইনসার্ট করালো, বোঝা গেল? আরও একটা উদাহরণ বলতে পারো যে H2S-এর সাথে যখন তুমি এই O2F2 বিক্রিয়া করাবে, তখন SF6 উৎপন্ন হয়। তাহলে সালফারে 6টা ফ্লোরিন ইনসার্ট করলো, তার সাথে HF আর অক্সিজেন, এটাও ফ্লোরিনেটিং হয়ে গেল। হয়েছে? এরপর এই যে অক্সাইডগুলো আছে, এদের গঠন কীরকম হয়? তাহলে প্রথমে যদি আমি দেখি যে ClO2, এর গঠনগুলো মনে হয় খুব একটা একটা ভুল আছে, ঠিক আছে? একটু কারেক্ট করে নেবে, হ্যাঁ। ClO2 এর গঠনটা কীরকম হয়? যেরকম জলের সেরকমই আর কি, সরি। তাহলে একটা Cl আছে আর দুটো অক্সিজেন আছে, তাহলে Cl এর চারপাশে কটা ইলেকট্রন থাকে? 7টা। দেখো গঠনটা কীভাবে করছি। অক্সিজেনের চারপাশে কটা ইলেকট্রন থাকে? 6টা। তাহলে এখানে অক্সিজেনের চারপাশে 6টা। হয়েছে? তাহলে অক্সিজেন দুটো আর ক্লোরিন দুটো দিয়ে ডাবল বন্ড করবে, এখানে অক্সিজেন দুটো ক্লোরিন দুটো দিয়ে ডাবল বন্ড করবে। তাহলে এটা এভাবে দেখাতে পারো, Cl ডাবল বন্ড, এখানে লোন পেয়ার, এখানেও লোন পেয়ার। আচ্ছা, এখানে দুটো ইলেকট্রন, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে OCl2, তাহলে এটা জলের মতো গঠন। তাহলে অক্সিজেন সেন্টারে থাকবে, দুটো Cl ডান দিকে থাকবে, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার। এরপরে Cl2O7, তাহলে অক্সিজেন, দুদিকে দুটো ক্লোরিন, তাহলে একটা অক্সিজেন গেল, দুটো ক্লোরিন গেল, এখানে 6টা ক্লোরিন পড়ে আছে, অক্সিজেন পড়ে আছে। তাহলে 3টে অক্সিজেন, এখানে 3টে অক্সিজেন, 6টা অক্সিজেন চলে গেল। এরপরে এখানে যে বন্ধন কোনটা, এটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে
যদি বন্ধন কোণটা তুমি এক্সপ্লেন করতে চাও, কীভাবে এক্সপ্লেন করবে? দেখো, এখানে রিপালশনটা হচ্ছে বহু বন্ধন, মাল্টিপল বন্ড, বহু বন্ধন। এখানে রিপালশনটা হচ্ছে লোন পেয়ার। এখানে রিপালশনটা হচ্ছে এই যে বড় গ্রুপটা, এই দুটোর মধ্যে। এখানে কিন্তু লোন পেয়ার রিপালশনটা ইফেক্টিভ নয়, দুটো বড় গ্রুপের মধ্যে রিপালশনটা ইফেক্টিভ। তাহলে এই দুটো বড় গ্রুপের মধ্যে রিপালশনটা খুব বেশি হওয়ার জন্য এখানে বন্ধন কোণটা হয় 119 ডিগ্রি। এই যে বন্ধন কোণটা, এটার মান হয় 119 ডিগ্রি। তাহলে এখানে বন্ধন কোণটা কত হবে? লোন পেয়ার রিপালশনটাও যথেষ্ট ভালো, তো এখানে বন্ধন কোণটা দেখা যায় যে 111 ডিগ্রি। বোঝা গেল? এখানে কি হয়? বন্ড পেয়ার রিপালশন, তাহলে বন্ড পেয়ার রিপালশনটাও ইফেক্টিভ বেস, এটা হয় 118 ডিগ্রি। হয়েছে? তাহলে লোন পেয়ার রিপালশনটা বেশি হওয়ার জন্য এটা 118 ডিগ্রির চেয়ে কী হয়ে গেলো? কম হয়ে গেলো, কারণ বন্ডটাকে একদম নিজের দিকে সংকুচিত করে দেবে। আর এখানে ওই বন্ড পেয়ার বা মাল্টিপল বন্ডের মধ্যে রিপালশনটা ইফেক্টিভ হওয়ার জন্য বন্ডটা কী হচ্ছে? ফাঁকা হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাই লোন পেয়ার রিপালশনটা বেশি হওয়ার জন্য বন্ডটাকে সংকুচিত করে দিচ্ছে, তার জন্য 118 চেয়ে কম হচ্ছে। আর ওই ক্ষেত্রে ওই মাল্টিপল বন্ড রিপালশন বেশি হওয়ার জন্য বন্ডটা ফাঁকা করে দিচ্ছে, তার জন্য 118 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর এটার ক্ষেত্রে মাল্টিপল যে এখানের ক্ষেত্রে এই যে Cl2O7, এখানে বড় বড় গ্রুপ আছে, তাহলে বড় বড় গ্রুপগুলো নিজেদের মধ্যে রিপালশন করার জন্য এখানে বন্ডটা সবচেয়ে বেশি ফাঁকা হচ্ছে, তার জন্য কোণটা 119 ডিগ্রি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো জাস্ট খেয়াল রাখবে যে এই বড় গ্রুপগুলোর মধ্যে রিপালশন মাল্টিপল বন্ডের চেয়ে বেশি, তার জন্য এখানে বেশি ফাঁকা হচ্ছে, 119 ডিগ্রি হচ্ছে, আর ওখানে 118 ডিগ্রি হচ্ছে। আর এখানে লোন পেয়ার রিপালশনটা বেশি হওয়ার জন্য বন্ধন কোণটা স্কুইজ হয়ে যাচ্ছে বা ছোটো হয়ে যাচ্ছে, সেটা 111 ডিগ্রি হয়ে যাচ্ছে। হয়ে গেল? এরপরে এই যে বিভিন্ন তুমি গঠনগুলো করলে অক্সাইডগুলো ক্লোরিনের, তাদের প্রিপারেশন কীভাবে করবে? তাহলে এদের ফার্স্ট প্রিপারেশন দেখবে দেওয়া আছে যে NaClO3। এখানে তুমি যদি অক্সালিক অ্যাসিড দিয়ে দাও, COOH, তাহলে এখানে কি উৎপন্ন হয়? ওই যে Cl2 ওটা উৎপন্ন হবে, তার সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, তার সাথে অক্সালিক অ্যাসিডের সোডিয়াম লবণ আর জল। তাহলে দেখো এই যে Cl2 পেয়ে গেলাম। খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, তাও দেখে রাখবে। অক্সাইডের প্রিপারেশনগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। হয়েছে? ধরো ক্লোরিনের সাথে HgO বিক্রিয়া করাচ্ছ, তাহলে উৎপন্ন হবে তোমার HgCl2 ডট HgO প্লাস Cl2O। এই যে অক্সাইড গঠন হয়ে গেল। আচ্ছা, Cl2 সাথে যখন তুমি ওজনের বিক্রিয়া করাবে তখন তোমার উৎপন্ন হবে Cl2O6, তার সাথে অক্সিজেন। হয়েছে? ওকে। এরপরে যখন HClO4 এটাকে তুমি ফসফরাস পেন্টঅক্সাইডের ডাইমার মানে হচ্ছে P4O10 বা ফসফরিক অ্যাসিড তার সাথে 273 কেলভিন তাপমাত্রায় বিক্রিয়া করাবে, তখন তোমার Cl2O7 উৎপন্ন হবে। Cl2O7। তাহলে এইভাবে ক্লোরিনের বিভিন্ন রকম অক্সাইডগুলো তৈরি করা যায়। ঠিক আছে? ওকে। এরপরে তাহলে এই যে ক্লোরিনটা, এটা জারক দ্রব্য হিসাবে কাজ করে, আর এই Cl2 মানে ব্যবহার বলছি, তাহলে এই ক্লোরিনের অক্সাইডগুলো জারক দ্রব্য হিসাবে কাজ করে, আর এই Cl2টা যখন তোমার H2O2-র সাথে বিক্রিয়া করবে তখন তোমার ওই সোডিয়াম ক্লোরাইড NaClO2 তৈরি করবে। এটা ওই যেটা আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে বা বস্ত্র কাপড় শিল্প আছে, সেখানে রঞ্জক দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। হলো? ওকে। এরপরে ব্রোমিনের যে অক্সাইডগুলো দেখতে পাওয়া যায়, তাহলে ব্রোমিন 3 রকম জ্বালানি স্তর দেখায়, একটু আগেই বললাম যে +1, +4 আর +6। ঠিক আছে? তাহলে অক্সাইডগুলো কী হবে? Br2O, BrO2, BrO3। ঠিক আছে? তাহলে প্রিপারেশন কী করে করবে? Br2 সাথে যখন তুমি HgO ওর বিক্রিয়া করাবে তখন তোমার কি উৎপন্ন হবে? Br2O HgBr2 ডট HgO। এই রিয়াকশানটা আগেও হয়েছিল, দেখো এটার সাথে এই যে Cl2 সাথে HgO আর Br2 সাথে HgO একই রকম রিয়াকশান হয়। ওখানে ছিল Cl2O, এখানে Br2O। হয়েছে? ওজনের বিক্রিয়াটা ওখানেও ছিল, এখানেও আছে।
তাহলে যখন তুমি Br2 সাথে ওজনের বিক্রিয়া করাবে তখন তোমার BrO2 উৎপন্ন হবে, তার সাথে অক্সিজেন গ্যাস। আগেরটাই দেখো বিক্রিয়া করাচ্ছিলাম আমরা ClO2 সাথে ওজনের, তখন Cl2O6 উৎপন্ন হচ্ছিল। এখানে Br2 সাথে তুমি যদি ওজনের বিক্রিয়া করাও তোমার BrO2 আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। ক্লিয়ার? এরপরে আয়োডিনের অক্সাইড। তাহলে আয়োডিনের অক্সাইডগুলো আছে তোমার O2O4, I2O4, I2O5 আর I4O9। তাহলে এইগুলোর মধ্যে এই যে I2O5টা আছে পেন্টঅক্সাইডটা, এটা সবচেয়ে স্টেবল হয়। ঠিক আছে? তাহলে শুধুমাত্র এর প্রিপারেশনটাই দেখবো। তাহলে যখন তুমি হাইড্রো আয়োডিক অ্যাসিড HiO3 এটাকে তুমি 473 কেলভিনে হিট করবে তখন তোমার I2O5 উৎপন্ন হবে আর কমপ্লিমেন্টারি জল। ঠিক আছে? তাহলে I2O5 এর গঠন কীভাবে করবে? তাহলে দুটো আয়োডিন করবে, একটা অক্সিজেন দিয়ে লিঙ্ক করাবে, এখানে ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড হলো। তাহলে আয়োডিনে 5টা বন্ড করেছে, একটা লোন পেয়ার থাকবে। এখানে প্রতিটা অক্সিজেনে দুটো করে লোন পেয়ার। ক্লিয়ার? তাহলে এইভাবে ওই আয়োডিনের যে অক্সাইড আছে I2O5 এটা তুমি গঠন করতে পারো। এরপর একটা বিক্রিয়া আছে ডিড বিক্রিয়া বলে, ডিড বিক্রিয়া। তাই ডিড বিক্রিয়ায় কী করা হয়, I2O5 এর সাথে যখন তুমি কার্বন মনোক্সাইডের বিক্রিয়া করাবে তখন তোমার কি উৎপন্ন হবে, I2 উৎপন্ন হবে আর CO2 উৎপন্ন হবে। হয়েছে? তাহলে এই I2তে যখন তুমি ওই স্টার্চ আয়োডাইড দ্রবণে সিক্ত বা স্টার্চ দ্রবণে সিক্ত কোনো একটা পেপারকে ধরবে তখন সেটা নীল বর্ণ ধারণ করবে আর কি। ঠিক আছে? তাহলে কোনো জায়গায় যদি কার্বন মনোক্সাইড থাকে, এই কার্বন মনোক্সাইড শনাক্তকরণের জন্য তুমি I2O5 ব্যবহার করতে পারো। তাহলে I2O5 এই কার্বন মনোক্সাইডকে কার্বন ডাইঅক্সাইডে জারিত করবে আর নিজে I2তে পরিণত হবে। ঠিক আছে? তাহলে I2টা ওই স্টার্চ দ্রবণে তুমি যখন চালনা করবে সেটা নীল বর্ণ ধারণ করবে। ক্লিয়ার? ওকে। এরপরে ধরো ব্রোমিনকে তুমি ধাতুর সাথে বিক্রিয়া করাচ্ছ, ধরো ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত হয়, +2। তাহলে একটা ম্যাগনেসিয়াম দুটো Br- নেবে, তার ফলে MgBr2 তৈরি করবে। হয়েছে? এরপরে তোমার যে ওই মেটালের সাথে যে হ্যালোজেনের বন্ডগুলো আছে তাদের আয়নীয় চরিত্র কী হবে? তাহলে এই মেটালের সাথে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যত বেশি হবে তার আয়নীয় চরিত্র তত বেশি হবে। তাহলে মেটালের ইলেকট্রোনেগেটিভিটি ফিক্স, তাহলে M এর সাথে যখন F, Cl, Br বা I থাকবে তাহলে Mটা তো ফিক্স, এর ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে F এর সবচেয়ে বেশি, তার জন্য পার্থক্যটা সবচেয়ে বেশি হবে, তার জন্য আয়নীয় চরিত্রটা সবচেয়ে বেশি হবে। হয়েছে? এরপরে ফ্লুরিনের অস্বাভাবিক আচরণের কারণ। তাহলে ফ্লুরিন কেন অস্বাভাবিক আচরণ দেখায়, যেরকম তুমি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখেছিলে, অক্সিজেনের ক্ষেত্রে দেখেছিলে, এখানেও সেম কেস। তাহলে আকার ছোট হবে, ডি অরবিটাল নেই, ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি, বন্ধন বিয়োজন শক্তি খুব কম, এর জন্যই। হয়েছে? এবারে সক্রিয়তা। তাহলে তোমার কাছে যে হ্যালোজেনগুলো আছে F2, Br2, Cl2, I2, এগুলোর মধ্যে F2টা সবচেয়ে বেশি সক্রিয়। কেন? তাহলে F এর আকারটা ছোট হয়, সাইজ ছোট হচ্ছে, তারপরে এখানের মধ্যে রিপালশন বেশি হয় কারণ বন্ড লেন্থটা ছোট, তাহলে লোন পেয়ারের মধ্যে রিপালশন খুব বেশি হবে, তার জন্য এটা খুব অ্যাক্টিভ হয়। ঠিক আছে? আর তড়িৎঋণাত্মকতাও খুব বেশি। তার জন্য যখন তুমি এই F2 এর সাথে জলের বিক্রিয়া করাবে তখন তোমার HF উৎপন্ন হবে, তার সাথে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। বোঝা গেল? যখন দুটো F2 আর দুটো জল থাকবে তখন এই বিক্রিয়াটা হয়। হয়েছে? যখন তুমি জলটা একটু বেশি দিয়ে দেবে, যেমন 3টে F2 3টে জল, তখন তোমার HF তো উৎপন্ন হচ্ছে, তার সাথে ওজন উৎপন্ন হবে। বোঝা গেল? তাহলে দুটো জল দুটো F2 দিলে 4টা HF আর অক্সিজেন হচ্ছে। যদি তুমি 3টে F2 3টে জল দাও, এখানে 6টা HF আর O3 হবে। ক্লিয়ার? ওকে। এরপরে তাহলে F কি বলেছিলাম যে শুধুমাত্র ওই -1 জারণ স্তরটাই দেখায়, কারণ ওর ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি। তাহলে -1 ছাড়াও কোনো জারণ স্তর দেখায় না। কিন্তু F বাদ দিয়ে অন্য যে তোমার হ্যালোজেনগুলো আছে ওরা বিভিন্ন জারণ স্তর দেখানোর জন্য ওরা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া অংশগ্রহণ করে। ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া মানে কি, একটা অক্সিডেশন স্টেট একবার বাড়বে আর একবার কমবে। তাহলে এর উদাহরণস্বরূপ বলতে পারো যে X2 মানে যে কোনো একটা হ্যালোজেন, এখানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলে কি উৎপন্ন হবে, NaX, তার সাথে NaOX, তার সাথে জল। তাহলে এখানে এক্সটা 0তে আছে, এখানে -1 আছে, এখানে +1 আছে,
তাহলে 0 থেকে -1 মানে কমলো, 0 থেকে +1 মানে বাড়লো, যেটাকে আমরা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বলি। হলো। এরপরে ক্লোরিনের প্রিপারেশন বিক্রিয়া। তাহলে এই ক্লাসের লাস্ট টপিক হচ্ছে এই ক্লোরিনের প্রিপারেশন বিক্রিয়াগুলো। যদিও বিক্রিয়াগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তাও ঠিক আছে, দেখে নিই। তাহলে ফার্স্ট বিক্রিয়া হচ্ছে যখন তুমি সোডিয়াম ক্লোরাইডের সাথে সালফিউরিক অ্যাসিড আর MnO2 বিক্রিয়া করাবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে, তখন কি উৎপন্ন হবে? ক্লোরিন গ্যাস, জল, MnSO4 আর NaHSO4। হলো। তাহলে Mn এর জন্য MnSO4, এখানে সোডিয়াম আছে, হাইড্রোজেন আছে আর SO4 আছে, তার জন্য NaHSO4। আর Cl2 তো উৎপন্ন হবে, কারণ Cl2 প্রিপারেশন হচ্ছে, আর জল কমপ্লিমেন্টারি। হয়েছে? তাহলে এখানে যখন তুমি টেম্পারেচারটা 200 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি করে দেবে, তখন তোমার ওই NaHSO4 ওর জায়গায় Na2SO4 উৎপন্ন হবে, বাদবাকি বিক্রিয়াটা অ্যাজ ইট ইজ থাকবে। ক্লিয়ার? ওকে। এরপরে আদার প্রিপারেশন। তাহলে যখন MnO2 বা KMnO4 বা K2Cr2O7 বা PbO2 বা CaOCl2 এখানে HCl বিক্রিয়া করবে, এই সবগুলোর সাথে যখন তুমি HCl এর বিক্রিয়া করাবে, তখন তোমার যখন MnO2 থাকবে তখন ম্যাঙ্গানিজ থাকার জন্য MnCl2, জল কমপ্লিমেন্টারি, তার সাথে Cl2। দেখো জল সবগুলোতে উৎপন্ন হবে, আমি জল লিখবো না। যখন KMnO4 দেবে, তাহলে ওখানে ম্যাঙ্গানিজ আছে, এখানে HCl Cl আছে, তাহলে MnCl2, ওখানে K আছে, এখানে Cl আছে, KCl, তার সাথে Cl2, জল কমপ্লিমেন্টারি। K2Cr2O7 ক্রোমিয়াম আছে, এখানে Cl আছে, ক্রোমিয়ামটা +3-তে থাকে, তাহলে CrCl3, ওখানে K আছে, এখানে Cl আছে, KCl, তার সাথে Cl2, জল কমপ্লিমেন্টারি। PbO2 লেড আছে, এখানে Cl আছে, PbCl2, Cl2 জল কমপ্লিমেন্টারি। CaOCl, তাহলে ক্যালসিয়াম +2-তে থাকে, CaCl2 প্লাস জল প্লাস Cl2, তাহলে জল সবগুলোতে উৎপন্ন হবে। হয়েছে? তাহলে এই ক্লাসে এতটাই থাকলো। এই লাস্টের বিক্রিয়াগুলো দেখলে খুবই সহজ। ওই মাঝের যে বিক্রিয়াটা ছিল, এই বিক্রিয়াটা চাইলে একটু মনে রাখতেও পারো, কিন্তু পরীক্ষায় খুব একটা জিজ্ঞেস করে না, ঠিক আছে? বাট মনে থেকে যাবে, না মনে থাকার কিছু নেই। ম্যাঙ্গানিজ আছে, তার জন্য MnSO4, এখানে সোডিয়াম হাইড্রোজেন আছে, তার জন্য NaHSO4, আর Cl আছে, তার জন্য Cl2। হয়েছে? এটা তো মনে থাকবে যে Cl2 প্রিপারেশনের রিয়াকশানটা পড়েছিলাম। আর যখন টেম্পারেচারটা 200 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকবে, তখন ওই NaHSO4 এর জায়গায় Na2SO4। তাহলে এই গ্রুপ 17-এ আর একটা ক্লাস, একটা না দুটো ক্লাস লাগবে, আর গ্রুপ 18-এ দুটো ক্লাস, তাহলেই তোমাদের P ব্লক শেষ। ওকে, থ্যাংক ইউ।